মানুষকে পাইয়ে দেওয়ার রাজনীতি সেই বাম আমল থেকে কিন্তু আমরা দেখে আসছি। মানুষকে সুবিধে দিয়ে কিভাবে ভোট কেনা যায় এবং মানুষ সেটা কতটা বুঝছেন, ভোটাররা কতটা বুঝছেন, তার থেকেও বড় কথা রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা রাজনীতি করে, রাজনৈতিক দলগুলো, তারা মানুষকে কিছু সুবিধে পাইয়ে দিয়ে যে ভোট কেনার যে একটা প্রবণতা, সেইটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে ইতিমধ্যে আমরা দেখেছি। পশ্চিমবঙ্গের সীমানা ছেড়ে সেই মনোভাবটা সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে। যদি বলেন কিভাবে, অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির পক্ষ থেকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আগামী বছর থেকে তারা মহিলাদের জন্য যে সুবিধে একটা সৃষ্টি করবেন, একটা ভাতা তারা চালু করেছেন, যেটা 1000 টাকা করে এখন আছে, সেইটাকে বাড়িয়ে आगामी बचत থেকে তারা সেটা 2100 টাকা করবে। आज मुझे ये ऐलान करते हुए बेहद फक्र हो रहा है कि आतिशी जी की अध्यक्षता में दिल्ली सरकार की कैबिनेट मीटिंग हुई और उस कैबिनेट मीटिंग में ये प्रस्ताव पारित कर दिया गया कि दिल्ली की हर महिला के अकाउंट में हर महीने 1000 रुपए डाले जाएंगे। मेरे पास इस दौरान जब ये सारा हम काम कर रहे थे, कई महिलाएं आई और महिलाओं ने कहा कि जी महंगाई बहुत ज़्यादा हो गई है, 1000 रुपए से काम नहीं चलेगा। तो आज मैं ऐलान कर रहा हूं, कल से रजिस्ट्रेशन चालू होगा और रजिस्ट्रेशन 2100 रुपए का होगा, 1000 অর্থাৎ এইখানে যে মহিলা ভোটটাকে তাদের কবজায় নিয়ে আসার জন্য এইরকম একটা উদ্যোগ, এরকম মনে করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা। ইতিমধ্যে আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা দেখেছি, আমরা লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডার, পশ্চিমবঙ্গে কন্যাশ্রী, সবুজ সাথী থেকে বিভিন্ন রকম জিনিস যেগুলো মানুষকে সুবিধা পাবে, তার মধ্যে কিছু যৌক্তিকতা রয়েছে এবং তার মধ্যে বেশ কিছু ভালো প্রকল্প রয়েছে এবং যেটার মধ্যে সত্যি সত্যি সেটা উপযুক্ত, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু আমরা সেটা কিন্তু লক্ষ্য করিনি। অর্থাৎ মানুষকে যে সুবিধে পাইয়ে দেওয়া এই যে প্রবণতাটা, এর ফলে কি কি ক্ষতি হতে পারে এবং মানুষের কি ক্ষতি হচ্ছে এবং মানুষের কি সুবিধা হচ্ছে, দুটোই এই মধ্যে কিন্তু রয়েছে। আম আদমি পার্টি ঠিক লক্ষ্মীর ভাণ্ডারের আদলে তারা কিন্তু একটা মহিলাদের ভাতা মাসে মাসে দেওয়ার একটা ভাতা চালু করেছিল। সেই ভাতাটাকে এখন তাদের সামনে নির্বাচন, এই দিল্লিতে যে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারি মাসে সম্ভবত সেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের দিকে তাকিয়ে ইতিমধ্যে তারা ঘোষণা করেছে যে সেই ভাতাটাকে বাড়িয়ে 2100 টাকা মহিলাদের দিকে করবে। কিন্তু এই যে মহিলাদের যে বাড়িয়ে দিয়ে মহিলা ভোটটা তাদের কবজায় নিয়ে আসার যে প্রবণতা এই যে চলছে, স্বাভাবিকভাবে এর ফলে সত্যি কি সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, এই প্রশ্নটা কিন্তু এসে যাচ্ছে। যদি বলেন কিভাবে সেটা হচ্ছে না, তার উত্তর একটা কথাই বলা যেতে পারে। দেখুন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা দেওয়া হচ্ছে, যে 1000 টাকা করে প্রতি মাসে মাসে দেওয়া হচ্ছে, কিন্তু তার ফলে এই যে মহিলাদের একটা বড় অংশের ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় এবং সেটা কিন্তু একেবারে মোটামুটি তাদের একটা কমিটেড ভোট হয়ে গেছে এরকম বলা যেতে পারে। কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার সুবাদে, অর্থাৎ এই টাকাটা কোথা থেকে আসবে, কিভাবে আসবে, তার জন্য সরকারকে কিন্তু কিছু পরিকল্পনা করতে হয়। কোথা থেকে টাকাটা আসবে সেই জায়গাটাকে সঠিক করে তাদের নির্বাচন করে নিতে হয় যে কিভাবে সেই টাকাটা আসবে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে মদের দোকান যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং মদ খাওয়ার প্রবণতা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। প্রায় পাড়ার মোড়ে মোড়ে এই মদের দোকান বৃদ্ধি হয়েছে। ফলে যে ভদ্র মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তার সংসারে তার ঘরের কতজন মদে আকৃষ্ট হচ্ছেন কি হচ্ছেন না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। অর্থাৎ চোখের সামনে যদি দিনের পর দিন একটা তরুণ যুবক সে যদি দেখে যে মদের দোকানে লম্বা লাইন, তার কিন্তু একটা আকর্ষণ তৈরি হয় যে কি আছে এর মধ্যে। যে কোনো দিন মদ খায়নি, তার মনের মধ্যে একটা কাজ করে যে তার মধ্যে কি এমন জিনিস আছে যে সেইটাকে তার জন্যে মানুষ এই লাইন দিয়ে মদ কিনছেন। মদের বিক্রি বিপুল পরিমাণ বেড়ে গিয়েছে
কিন্তু এই যে বিষয়টা, যেখানে আমাদের দরকার ছিল যে একটা শিল্প গড়ে ওঠা, গ্রামে গ্রামে শিল্প, হাতে হাতে কাজ, বিভিন্ন জায়গায় ছোট ছোট কুটির শিল্প থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো ব্যাপক হারে দরকার ছিল, কৃষির একটা ডেভেলপমেন্টের দরকার ছিল, এই যে যেই জিনিসগুলোর যেগুলো প্রয়োজন ছিল সেইগুলো কিন্তু না হয়ে সেই টাকাটাকে দেওয়া হচ্ছে এই সব ক্ষেত্রে। অর্থাৎ এখান থেকে যে যে হসপিটালগুলোর একটা ডেভেলপমেন্ট দরকার ছিল, স্কুলগুলোর একটা ডেভেলপমেন্ট দরকার ছিল, এবং রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন যে উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে বা যে সমস্ত পরিকাঠামোগুলো রয়েছে তার যে ডেভেলপমেন্টগুলোর দরকার ছিল, সেইগুলোকে অতটা গুরুত্ব না দিয়ে এইবার মানুষকে কিভাবে সুবিধে দেওয়া যায়, মানুষ কিভাবে সুবিধে পায় এবং সুবিধাবাদী মানুষ কিভাবে সৃষ্টি করা যায়, এই যে প্রবণতা, এই যে লক্ষ্য রাজনীতির মধ্যে ঢুকে গিয়েছে, এর ফলে কিন্তু আদতে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন মহিলা, তার সংসারে হয়তো 3 জন বেকার রয়েছেন, এই 3 জন বেকার যেমন রয়েছেন তাকে দেওয়া হচ্ছে 1000 টাকা একটা লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা। এই যে 1000 টাকা পাওয়ার ফলে তার 3 জন বেকার কিন্তু চুপচাপ বসে আছেন। কিন্তু যদি শিল্প তৈরি হতো, যদি প্রতি হাতে কাজ সৃষ্টি হতে পারত, বিভিন্ন জায়গায় ছোট ছোট শিল্প, কুটির শিল্প থেকে হতো, তাহলে ওই 3 জন বেকার কিন্তু থাকতেন না। ফলে এই যে মানুষের বোঝার বিষয়টা এবং সেই জায়গাটা কিন্তু নেই। এবং পাশাপাশি এত যে মদের দোকান তৈরি হয়ে যাচ্ছে, এর ফলে যারা কাজ পাচ্ছেন না, যারা বেকার, তারা হতাশ হয়ে তারা কি করবেন, তারা তখন ওই মদে আকৃষ্ট হচ্ছেন। এবং যার ফলে এই যে মানুষকে বুঁদ করে দেওয়া, মদে বুঁদ করে দিয়ে এবং তাদের যে প্রতিবাদ করা বা নতুন কিছু ভাবনা সৃষ্টি করার যে প্রবণতা, সেটাকে কিন্তু নষ্ট করা হচ্ছে পরোক্ষভাবে, এমন অভিযোগ কিন্তু উঠেছে। ফলে এই প্রবণতাটা এতদিন পশ্চিমবঙ্গে থাকলেও দিল্লির বুক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে এইটা ছড়িয়ে পড়ছে। এবং কিভাবে ভোট কেনা যায়, কিভাবে 5 বছর টিকে থাকা যায়, বছরের পর বছর কিভাবে টিকে থাকা যায়, ক্ষমতাটাই প্রধান, এই রকম একটা বিষয় রাজনীতির মধ্যে কিন্তু ঢুকে গিয়েছে। ফলে এখানে দেশের যে ডেভেলপমেন্ট, সেই দেশের ডেভেলপমেন্ট কিন্তু সেই অর্থে কতটা হচ্ছে এটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছেই। অর্থাৎ এই যে সুবিধে মানুষকে সৃষ্টি দেওয়া, এইটা একটা কিন্তু বড় কঠিন বিষয় এসে দাঁড়িয়েছে। একটা বিষয় লক্ষ্য করুন, আমাদের দেশে যখন স্বাধীনতার যুদ্ধ চলছিল বা স্বাধীনতা আন্দোলন চলছিল, তখন রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা, আমাদের যারা পূর্বপুরুষরা এনেছিলেন, আমাদের যে মহান নেতারা এনেছিলেন, সেই স্বাধীনতা আজকে আসার পরে তারা কোনোদিন ভেবেছিলেন যে ভোটটা কেনার জন্যে এইভাবে মানুষকে প্রভাবিত করা হবে? দেশ গঠন, সমাজ গঠন, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। তারা এই মূল লক্ষ্যের দিকে তাকিয়ে তারা কিন্তু এগিয়ে গিয়েছিলেন, স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সেখান থেকে তারা সেই জিনিসটাকে ছিনিয়ে নিয়েছিল এবং 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। কিন্তু আমরা তার পরবর্তীকালে সেই রক্ত ঝরা কাহিনী আমরা অনেকে ভুলতে বসেছি এবং পাশাপাশি যে রক্ত দিয়ে স্বাধীনতায় আনা হলো, সেই রক্তের যে দাম দেওয়ার কথা, যে দেশ গঠন, যে সমাজ গঠন, একটা সুশৃঙ্খল সমাজ এবং প্রতিটা মানুষের একটা সুন্দরভাবে জীবনযাপন করার যে ভাবনা, সেই সুন্দর জীবনযাপন করার ভাবনা থেকে কিন্তু আজকে রাজনৈতিক নেতারা কিন্তু সরে গেলেন। গিয়ে তারা কি করলেন, যে মানুষকে কিভাবে ছোট ছোট সুযোগ সুবিধা করে দেওয়া যায় এবং কিভাবে তাদেরকে পাইয়ে দেওয়া যায়, এই পাইয়ে দেওয়ার বিনিময়ে যাতে কিভাবে ভোটগুলো কেনা যায়, এই যে একটা নেশা, এই যে একটা লক্ষ্য, এই যে একটা পরিকল্পনা, এর ফলে কি হচ্ছে, মানুষ এই ছোট ছোট কিছু পাওয়ার নেশাতে তারা আদতে এই দেশ, এই সমাজ সংস্কার, এই সমাজের নতুন কিছু ভাবনা, সেগুলো থেকে কিন্তু মানুষ অনেকটাই সরে যেতে বাধ্য হচ্ছে। আজকে যদি গ্রামে গ্রামে, আজকে শহরতলিগুলোতে, আজকে বিভিন্ন জায়গায় যদি শিল্প তৈরি হতো, আজকে বিভিন্ন জায়গায় যদি উৎপাদন ক্ষেত্র ভালোভাবে তৈরি হতো,
কৃষিক্ষেত্রে যদি একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দেওয়া যেত এবং বিভিন্ন মৎস্য শিল্প, যেগুলো মৎস্য ক্ষেত্রগুলো তৈরি আছে, সেখানে যদি মৎস্য শিল্প তৈরি করা যেত। আজকে যে সমস্ত জায়গায় যে কৃষিজাত পণ্য থেকে যে সমস্ত শিল্প তৈরি করা যায়, সেগুলোর দিকে যদি জোর দেওয়া হতো, কেমিক্যাল হাবগুলোর দিকে যদি জোর দেওয়া হতো, যদি বিভিন্ন রকম ছোট ছোট গাড়ি কারখানা সেইগুলোর দিকে জোর দেওয়া হতো, বিভিন্ন বিদ্যালয়গুলো সংস্কার করে সেখানে যদি উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করার বিষয়ে সরকার দায়িত্ব নিত, পরিকল্পনা গ্রহণ করত, তাহলে বা যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র, গ্রামীণ হাসপাতালগুলো, তার যে পরিকাঠামো রয়েছে, সেই পরিকাঠামোগুলো আমূল একটা পরিবর্তন করে সেখানে অত্যাধুনিক সমস্ত হাসপাতাল তৈরি হতো। আজকে 75-76 বছর হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে, তারপরেও একটা গ্রামীণ হাসপাতালের কিন্তু সেই ধরনের কোনো পরিবর্তন কিন্তু এখনও আমরা লক্ষ্য করিনি। অতএব সেই জায়গায় কেন এখনও সেই গ্রামের মানুষকে এখনও তাদের চিকিৎসার জন্য শহরে ছুটতে হবে এবং গুটি কয়েক হাসপাতালেই সেই ব্যবস্থা থাকবে? কেন আমাদের সেই জায়গাগুলোকে পূরণ হবে না? কেন বেসরকারি স্কুলগুলো এত বারবারন্ত হবে? সরকারি স্কুলগুলোর পরিকাঠামো কেন সুন্দরভাবে গঠন করা হবে না? কেন সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামোগুলো সুন্দর করার ফলে বেসরকারি যে হাসপাতালগুলোতে মানুষের যাওয়ার যে প্রবণতা, সেটা কমানো গেল না? এই যে নানান প্রশ্নগুলো রয়ে গেছে, এগুলোর কি উত্তর কোনো দিন পাওয়া যাবে? আমাদের স্বাধীনতার যারা এনে দিয়েছেন, তারা কি এটা কোনো দিন কল্পনা করতে পেরেছিলেন যে মানুষকে পাইয়ে দেওয়ার বিনিময়ে ভোট কেনার যে প্রবণতা, এইটা সৃষ্টি হবে? কিন্তু সেইটা কিন্তু তৈরি হয়েছে এবং এর ফলে দেশে যে ডেভেলপমেন্ট, সেইটা কিন্তু যথেষ্ট বাধাপ্রাপ্ত হবে। প্রকৃত দেশের জন্য ভাবনা এবং দেশকে উন্নত করার জন্য যে ভাবনা, সেই জায়গাটা কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। এই জায়গাটায় রাজনীতি যারা করছেন, তারা কিন্তু সেই অর্থে কতটা ভাবছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে দেশ গঠন একদিকে যেমন প্রয়োজন ছিল, দেশ এবং সমাজকে সুশৃঙ্খলভাবে তৈরি করা, একটা সুন্দর সমাজ ব্যবস্থা করা, একটা সকলের অধিকারকে সমানভাবে বন্টন করার যে বিষয়টা ছিল, সেই জায়গাটা কিন্তু খুব বাধাপ্রাপ্ত হচ্ছে। এই জায়গায় সাধারণ নাগরিকরা যতদিন না সজাগ না হচ্ছেন, সচেতন না হচ্ছেন, ততদিন এই রাজনীতির ব্যবসায়ীরা তারা কিন্তু এটা করেই চলবেন এবং এটাকে কিন্তু বন্ধ করা যাবে না। এখানেই প্রধান যে আন্দোলন, প্রধান যে লড়াইটা এখান থেকেই শুরু হওয়ার দরকার, যে সমাজ গঠন, দেশ গঠনকে প্রধান বিষয় হিসাবে রাজনীতির ময়দানে আনতে হবে। সেখানে মানুষকে এই যে ছোট ছোট পাইয়ে দেওয়ার রাজনীতিটাকে বন্ধ করে প্রকৃত সমাজ গঠন এবং দেশ গঠন এবং মানুষের চারিত্রিক যে উন্নয়ন, সেইটাই সৃষ্টি, সাংস্কৃতিক আন্দোলন, এই সমস্ত বিষয়টা কিন্তু এখন খুব জরুরি হয়ে উঠেছে। এখনই যদি এইগুলো নিয়ে পথে না নামা যায়, তাহলে কিন্তু এই রাজনৈতিক ব্যবসায়ীরা তারা কিন্তু এইটাকে আরও বড় করে এই রাজনীতির মধ্যে ঢুকিয়ে মানুষকে সুবিধে পাইয়ে দিয়ে তাদের ভোটটা কিনে নিয়ে তারা বছরের পর বছর ক্ষমতায় থাকবে এবং তাতে এই সমাজ গঠন হবে না, এই দেশ গঠন হবে না, এই সমাজের বেকারত্ব কখনোই দূর হবে না, মহিলাদের কিন্তু সম্ভ্রম কখনোই সুশৃঙ্খলভাবে রাখা যাবে না। এই বিষয়টা কিন্তু বোঝার আছে। ফলে এই যে যেটা প্রয়োজন, এই প্রয়োজনটাকে মানুষকে বুঝতে হবে, সচেতনভাবে আন্দোলনকে সামিল হতে হবে এবং দেশ এবং সমাজ গঠনই এখন মূল লক্ষ্য হওয়ার দরকার। এবং সেই সমাজের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য, এই সমস্ত যে উন্নয়ন, সেই ব্যাপারটাকে কিন্তু রাখা দরকার আছে। আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আপনাদের মতামত জানাবেন। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।